নমস্কার। চলুন আজ শুরুতেই আমরা একটু ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় অঙ্কের খাতায় ওই নল, চৌবাচ্চা কিংবা বাঁদর আর বাঁশের অঙ্ক মেলাতে পেরেছিলেন? যদি পারেন তাহলে আজকের অঙ্ক মেলানো আপনার সহজ লাগতেও পারে। ভাবছেন কোন অঙ্ক, কিসের অঙ্ক? রবিবার ছুটির দিনে কেন আমি অ্যারিথমেটিক আর অ্যালজেব্রা খুলে বসতে বলছি? আরে রবিবার বলে তো আর সত্যের ছুটি নেই, তাই আমারও নেই। যা বলবো সত্যি বলবো, আর যা বলবো তাকে আপনি অঙ্ক বলতে পারেন, আবার কেমিস্ট্রিও বলতে পারেন। আসলে সবটাই সমীকরণ। বলছি বাংলার প্রধান বিরোধী দল বিজেপির কথা। পদ্ম শতদল, তার 3 ফ্রন্ট বেঞ্চের নেতাকে এতদিন দেখতাম কেমন দূরে দূরে ঘুরে ঘুরে। এক ফ্রেমে দেখা মেলা ছিল কার্যত যাকে বলে দৈব যোগ। তারপর হঠাৎ বদল। অনেকেই বলেন এর নেপথ্যে ছিল উলুবেড়িয়ায় আরএসএস এর সমন্বয় বৈঠক। তারপর 3 নেতা যা বলছেন, বলছেন একে অন্যকে দরাজ সার্টিফিকেট। বঙ্গ বিজেপিতে সেও এক দিন ছিল, বেশি দিন আগে নয়, এই তো মার্চের শেষে খড়গপুরে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন দিলীপ। আর তার হয়ে একসঙ্গে চালিয়ে ব্যাট করতে নামলেন শুভেন্দু, সুকান্ত। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপি হয়ে এখন বাপ তুলে বলতে পারেন? যতপুরুষ তুলবো। স্বাভাবিকভাবে একজন পুরুষ নেতৃত্ব, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্তক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। এটাই নিউটন বলে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। বিজেপির নেতা, কর্মী, বিধায়ক, সাংসদ সবাই একইভাবে উত্তর দেবে। তবে এই রসায়ন কি এখন অনেকটাই অতীত? ছবি বলছে এক কথা আর দিলীপ ঘোষ দিচ্ছেন অন্য ব্যাখ্যা। এক মন্দির দর্শনেই যে সব হিসেবে গরমিল। যে বিজেপি এতদিন মন্দির নিয়ে রাজনীতি করত, আজকাল তাদেরই দেখুন। এতদিন মন্দির তৈরি নিয়ে রাজনীতির ময়দান কাঁপিয়েছেন, মন্দিরে যাওয়া নিয়েই তাদের মধ্যে সংঘাত। বিজেপির অন্দরে কান পাতলেই শুনতে পাবেন নতুন সমীকরণের কথা। মালদায় ডিএমএফ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসে। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। বিজেপি নেতাদের কথার উপর ভিত্তি করে বিষয় যা দাঁড়াচ্ছে তা অনেকটা এরকম। হিন্দু ধর্ম দুরকম, আসল আর ভেজাল। নিজেদের আসল হিন্দু বলে দাবি করা বিজেপি আবার 2 প্রকার। সেখানেই কেউ আদি হিন্দু, কেউ আবার রাতারাতি। আচ্ছা, এই ধর্মযুদ্ধের অন্দরে আসলে সত্যিটা ঠিক কি? সবটাই আদি আর 90 সমীকরণ। ধর্ম তো ছুতো, আসলে খেই। আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে নাকি? সেরকম যারা এই হঠাৎ বিজেপি না, তারা বিজেপিকে বুঝতে পারবেন না। এই ভুলটা আপনার এই বহিরাগত বলে আপনি আমাদের কি বলতে চাইছেন? আমাদের রাজনীতির কোনো মেরুদণ্ড নেই? সব দলেতেই কেউ আবেগে করেন আর কেউ যুক্তির সঙ্গে করেন। এখানে নতুন পুরনো বলে কোনো কথা নেই, এখানে যোগ্য আর অযোগ্যের একটা বিষয়। দলে নতুন আসা বিজেপির নেতাকর্মীদের কি দাপট বাড়ছে? তাই কি উঠছে ভেজাল বিজেপি আর খাঁটি বিজেপি বা আদি বিজেপির তত্ত্ব? অনেকে আবার বলছেন আদি 90-এর এই লড়াইয়ের নেপথ্যেও অন্য গল্প। কে আরএসএস ঘনিষ্ঠ আর কে নয়, তা নিয়েই নাকি বিজেপির অন্দরে এখন কোন্দল। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের আরএসএস যোগের অতীত আছে। অন্য দল থেকে আসা নেতাদের সিভি আবার সেই কলম ফাঁকা রয়েছে। তাহলে বিজেপির আদি আর রাতারাতি হিন্দুর নেপথ্যে সেই অঙ্ক আরএসএস ঘনিষ্ঠতা। বিজেপির সবার জন্য কাজ ঠিক আছে, নীতি ঠিক আছে, তারা কাকে কোথায় লড়াবে, কাকে কি কাজ দেবে তারা ঠিক করে। আর কেউ না বলে না। সেদিনও কলকাতায় একসঙ্গে আমরা হেঁটেছি, কারণ সাম্প্রদায়িক হিংসা। হ্যাঁ, মানে অর্ডার এলে আপনারা এক জায়গায় আসেন। এখন সমীকরণটা কোথাও একটা, আপনি যে সুকান্ত মজুমদারকে অর্ডারেই চলে। সভাপতি ঘোষণা করেন, যোজনা করার লোক আছে, তারা বলেন। দিল্লি থেকেও তাই হয়, কলকাতাতেও তাই হয়। আমি নেতা যত বড় হই পার্টির উপরে নয়। ঠিক সেরকমই এই ধরনের কোনো বড় আন্দোলন হলে যখন বড় শক্তি দেখাতে হয়, তখন আমরা এক জায়গায় আছি, নাহলে এক জায়গায় সবাই দেখুন ছুটছে। আজ সভাপতি মন্ত্রী হয়েছেন বলে বেশিরভাগ সময় আমরা দিল্লিতে যাচ্ছে। আমি ময়দানে আছি, শুভেন্দুবাবু ময়দানে আছেন, রোজ কোথাও না কোথাও সভা করছে। আমাকে যখন বলা হয় আমি সেখানে সভা করে এলাম মালদা আর মুর্শিদাবাদে। তো সেই জন্য কিছু লোকের একটা মাইন্ডসেট হয়ে গেছে
আদি নব্যের লড়াই রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরেও আমরা একাধিকবার দেখেছি, একাধিক স্তরে দেখেছি। কিন্তু অদ্ভুতভাবে এটাও দেখেছি, ভোটের আগে সব যেন ঢাকাঢুকি দিয়ে একসঙ্গে ময়দানে সবাই, তারপর ওই মানুষের সমর্থন তৃণমূলের পাশে নেতারা বুক বাজিয়ে বলেন। ভোটে যেতেন, একটার পর একটা ভোটে সংখ্যাগরিষ্ঠতায় যেতেন। ভোটের যন্ত্রে তার কোনো প্রভাব, মানে ওই আদি নব্যের দ্বন্দ্বের কোনো প্রভাব পড়তে দেখিনি। সত্যি দিব্যি এক হয়ে লড়েছে তৃণমূল। কিন্তু বিজেপি, ভোটের তো আর বেশি বাকি নেই। এখন যেভাবে কাদা নয় পাঁক তুলে একে অন্যের গায়ে ছুটছেন, খুব কি ভালো কিছু আর ভোটের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন বঙ্গ বিজেপির নেতারা? পুরনো লোকেদের বুঝতে হবে যে নতুন যদি লোক না আসে তাহলে দল বাড়বে না, কারণ কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে মানুষ নিয়ে এসে দলে সংখ্যা বাড়ানো যাবে না। আর যারা নতুন আসছেন তাদের বুঝতে হবে যে যখন দলের 1% ভোট ছিল তখন অনেক গুণী মানুষও দলে ছিলেন, যারা অন্য দল যাদের পেলে নিয়ে নিতেন। তো তারা যদি তখন দলটা না করতেন তাহলে এই অবস্থা পৌঁছত, দল আসতো না। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সক্রিয় সেই বিজেপি। এটাই বোধহয় শেষ পর্যন্ত বাংলার বিজেপিতে সত্যি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম সব বুথ কমিটি আদৌ সক্রিয় কিনা জানতে এবার মনিটরিং শুরু হচ্ছে পদ্ম শিবিরে। সেখানে সংগঠনকে চাঙ্গা করাই চ্যালেঞ্জ। সেই দলে এই লড়াই ভোটের আগে সামলাতে পারবে তো পদ্ম শিবির? মনে রাখতে হবে, জোড়াফুল দ্বন্দ্ব ঢেকে ভোটে যেতে শিখে গেছে পদ্ম শিবিরে। এখনো এই অধ্যায়টা নতুন। দিলীপ ঘোষ এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, ক্যান্ডিড ইন্টারভিউ। তিনি যেমন প্রাণ খুলে বলেন তেমনি খোলামেলা বলতে চেয়েছেন, আবার অনেকটা বলতে পারেন উনি। তবে যতটা বলেছেন অনেক। আচ্ছা, বিজেপিতে এখন দিলীপ ঘোষের ভূমিকা কি প্রশ্ন করেছিলাম। তিনি দলের চাণক্য, তিনি স্ট্র্যাটেজি মেকার, নাকি মাঠে ময়দানে কাজ করা মেঠো দাপুটের দাবাং নেতা? প্রাক্তন রাজ্য সভাপতিকে ঠিক কোন পজিশনে খেলাতে চাইছে পদ্ম শিবির? যা বলবো সত্যি বলবোতে অকপট দিলীপ ঘোষ জানালেন তিনি টিম বিজেপির ধোনি। আইপিএল এর মরশুমে ধোনি মানেই থালাইভা অর্থাৎ ক্যাপ্টেন। দিলীপ ঘোষ তাহলে এক্সট্রা খেলোয়াড়, নাকি ক্যাপ্টেন এখনো ওই যে ধোনির মতো ক্যাপ্টেন্সি হারিয়েও অনেকের মনে ধোনি ক্যাপ্টেন? এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি? ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। ধোনির ভূমিকা প্লে করছে। শুধুমাত্র আইপিএল ম্যাচেই খেলতে দেখা যায় তাকে। ভারতকে 2 ফরম্যাটে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন কুলের কারিশমা এখনো গ্যালারি মাতায়। বোধহয় সেই কারণেই তাকে ছাড়তে চায় না চেন্নাই সুপার কিংস। বিষয়টা এমনই, ধোনির সঙ্গে থাকা মানেই অন্য ক্রিকেটারদের কনফিডেন্স এক লাফে বেড়ে যাওয়া। ধোনিকে দেখে তরুণরা সমৃদ্ধ হন। ধোনির কথা টেনে কি কৌশলে বিজেপিকে নিজের কি রেসপন্সিবিলিটি এরিয়া বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ? মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন। যেখানে কেউ ফ্লপ করলে আমাকে পাঠায়, যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে, ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান। তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন, ওখান থেকেই বললেন। আমি চলে গেলাম মালদা। তো আমি গেলাম জঙ্গিপুরে, রাত্রে থাকলাম, পরের দিন চা চক্র করলাম, হাঁটলাম, তারপরে সভা করলাম, তারপরে ফিরে এলাম। তো আমি যেখানে যাহাকাম ওহাহাম, তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে, সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না, তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে। তা আমাকে মনে করেন যারা যে দরকার আছে, আমি সেই ভূমিকার জন্য সময় প্রস্তুত আছি। ধোনির ভূমিকা প্লে করছি। ধোনিকে কাছ থেকে দেখে নাকি প্রত্যেক মুহূর্তে তারা শিখছেন, এমনটাই বলেন তার বর্তমান দল সিএসকের অন্য খেলোয়াড়রা।
জাতীয় দলেও ক্যাপ্টেন্সি ছাড়ার পর 2 বছর ছিলেন মাহি। তখন ক্যাপ্টেন কোহলির সঙ্গেও তার সমীকরণ নিয়ে কম চর্চা হয়নি। এখানেও কি তবে সেই অঙ্ক? মনের কথা স্পষ্ট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আপনি সুকান্ত মজুমদারকে একাধিকবার বলেছেন শিক্ষানবিশ সভাপতি, উনি মিশতে পারছেন না, কর্মীদের কাছে যেতে হবে। আমি নিজে একবার বলেছিলাম, যখন উনি নতুন ছিলেন আমি নতুন বলেছি আর ঠিক বলেছি, কারোকে বৃথা প্রশংসা আমি করি না। উনি শিক্ষাবিদ, মাস্টারমশাই, সে নিয়ে আমার সন্দেহ নেই, তার প্রশ্ন। কিন্তু যখন সভাপতি হলেন আমার পরেই, তখন তুমি 1 বছর হয়তো 1.5 বছর এসছেন রাজনীতিতে, এমপি হয়েছেন, তার আগে সংগঠনে ওইভাবে করেননি। ওনার অভিজ্ঞতা কম, শিখে যাবেন। এখন আপনি কোথাও একটা যেন সেফগার্ড দিচ্ছেন সভাপতিকে। এখন কি ইকুয়েশনটা 2:1 হয়েছে দলে? সেফগার্ড আপনি সভাপতি একদিকে, শুভেন্দু উল্টো দিকে। যখন দরকার ছিল সেফগার্ড, তখন আমি দিতে চেয়েছিলাম, সঙ্গে করে নিয়ে জেলা জেলা সভা করেছিলাম। কিন্তু আমার পার্টির অনেকে সেটা পছন্দ হয়নি, তাকে আলাদা করা হয়েছিল। সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে আপনি দেখবেন না, আমাকে কেউ হাত ধরে নিয়ে যায়নি। সাধারণত কোথাও এটা হয় না কেউ। দিলীপ ঘোষ ব্যতিক্রম ছিল। আমি স্লোগান দিয়েছিলাম, সুকান্ত মজুমদার জিন্দাবাদ। ধোনির নেতৃত্বে 2টো ফরম্যাটে বিশ্বকাপ জেতে ভারত। ভোটের পরিসংখ্যানকে মাপকাঠি ধরলে বঙ্গ বিজেপিতে এখনো পর্যন্ত সফলতম সভাপতি অবশ্যই দিলীপ ঘোষ। তাই কি তুলনা? করোনাকালে যখন পুরো থমকে বিশ্ব, তখনই ধোনির হঠাৎ অবসর। অনেকেই বলেছিলেন আরো কিছুদিন তো খেলতেই পারতেন। আর দিলীপ ঘোষ কি রাজনৈতিক সন্ন্যাসের পথে? না, যদি প্রয়োজন হবে সন্ন্যাস নিয়ে নেবো, জীবনের সন্ন্যাস নিয়ে নেবো। কারণ সন্ন্যাসের সময় এসে গেছি আমি যে সময়টা লোকে বানপ্রস্থ করে, তখন আমি বার্ধক্যে কি বলে গার্হস্থ্যে গেছি। একটুখানি ক্রমটা পাল্টে গেছে। আমি সবসময় মন তৈরি থাকে। আমরা তো সেইখান থেকে এসেছি, আমাদের সবসময় কি বলে বেডিং বাঁধা থাকে। RSS-এর প্রচারক না, সেই মন থেকে আমি আছি। চলো বললে নিয়ে ব্যাগ হাঁটো। আচ্ছা, নেতার কারিশমা বড় নাকি দল বড়? দিলীপ বিতর্কের মধ্যে বারবার সামনে আসছে এই প্রশ্নটাই। নেতাদের ব্যক্তিগত কারিশমার কাছে কি ছোট হয়ে যায় দলীয় শৃঙ্খলা? তাই কি দিলীপকে নিয়ে বিজেপির শীর্ষ মহল চুপ? বাংলার রাজনীতিতে দিলীপ তো প্রথম নন। সব দলেই এমন অনেক দিলীপ থাকেন, যারা মুখ খুললেই দল বিতর্কে পড়ে, বিড়ম্বনা তৈরি হয়। দলের একেবারে উল্টো রাস্তায় গিয়ে কথা বলেন এমন নেতার সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু সবার বিরুদ্ধে সব দল কঠিন পদক্ষেপ করতে পেরেছে কি? না, সব সময় হয়নি। ব্যক্তি বড় না দল? বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ অধ্যায়ের শুরুতে আবার বড় হয়েছে সেই একটাই প্রশ্ন। সোমনাথ চট্টোপাধ্যায় হোক কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য, অতীতে বাংলার ইতিহাস নজির থেকেছে এমন রাজনীতিবিদদের নিজস্ব কথা, নিজস্ব মতাদর্শ বিড়ম্বনায় ফেলেছে তার দলকে। সম্প্রতিকালের বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক কিংবা বিজেপিতে থাকা দিলীপ ঘোষ, বারবারই নিজস্ব ক্যারিশমা, নিজস্ব লাইনে কথা বলে দলকে বিব্রত করেছেন তারা। দীঘার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার বিতর্কটা উস্কে দিয়েছেন দিলীপ ঘোষ, যা দেখে অনেকের মনে পড়ে যাচ্ছে 2006 সালের পুরনো একটা ছবি। সেখানেও মন্দিরে হাজির হয়ে বিতর্কের ঝড় তোলেন সিপিএমের দাপুটে নেতা সুভাষ চক্রবর্তী। বিতর্কের ঝড় উঠলেও শেষ দিন পর্যন্ত সিপিএমের সুভাষ ছিলেন স্বমহিমায়। কমিউনিস্ট দল সিপিএমের ঘোষিত অবস্থানের বাইরে গিয়ে কথা বলতে শোনা গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকেও। শ্রমিক ধর্মঘট নিয়ে প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের আপত্তি নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কৃষক সভার মত না শুনে প্রশাসক বুদ্ধদেব স্পষ্ট করে দিয়েছিলেন তার স্বতন্ত্রতা। জমি অধিগ্রহণ, শিল্প স্থাপন বিতর্ক আরও হয়েছে। তবে সিপিএম দল বা তার কর্মী সমর্থকদের মধ্যে একটু হলেও কমেনি বুদ্ধদেব ভট্টাচার্যের ক্যারিশমা। তবে কয়েনের অন্য পিঠও আছে। সোমনাথ চট্টোপাধ্যায়ের স্বতন্ত্র মত মেনে নেয়নি তার দল। ভারত মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতায় ইউপিএ 1 সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল বাম দলগুলি। লোকসভা স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করে সিপিএম।
শুধু কি সিপিএম, একাধিক নেতার একাধিক মন্তব্যে হাল ফিলে বারবার বিতর্ক হয়েছে তৃণমূল শিবিরেও। বহুক্ষেত্রে কড়া পদক্ষেপও দেখেছি আমরা। মদন মিত্র, অনুব্রত মণ্ডল থেকে প্রাক্তন মন্ত্রী, মেয়র এবং নেতা শোভন চট্টোপাধ্যায়, ছক ভেঙেছেন অনেকেই। একই ট্রেন্ড বিজেপিতে। বাংলায় দলের সফলতম সভাপতি দিলীপ ঘোষের মন্দির যাত্রায় যাকে বলে তুলকালাম, সত্যিই কি দল বিরোধী কাজ করেছেন দিলীপ ঘোষ? এই বিতর্কের মাঝেই আবার দিলীপের পাশে দাঁড়িয়ে নতুন বোমা ফাটিয়েছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দিলীপ বাবু যা করেছেন তিনি তার দলীয় আদর্শ নীতি মেনেই করেছেন। ব্যক্তিগতভাবে দেখি যে কোনো সমস্যায় মমতা পড়েছেন, তাকে আমি রক্ষা করতে পারি, রক্ষা করব। কালীঘাটে ওর পরিবারের যারা আছেন সকলের সঙ্গে তো আমার বন্ধুত্ব পরিচয়। অসুবিধায় পড়বে তাই আমি নাম করছি না, অনেকেই তো আমার কাছে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোক আপনার কাছে আসেন? হ্যাঁ, আসুন না কেন, অসুবিধা কি আছে? সাম্প্রতিক সময়ে একাধিক মন্তব্য করে আলিমুদ্দিন স্ট্রিটকে অস্বস্তিতে ফেলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে শৃঙ্খলা? দিলীপ হোক বা বিকাশ, প্রশ্ন উঠছে বারবার, দল বড় না নেতা? তার ভিন্ন সুরে কথা বলা মানে এই নয় যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা বা দলীয় আদর্শের বিরুদ্ধে কথা বলা। শৃঙ্খলা কখনো শৃঙ্খল নয়। ব্যক্তিগত ওরা রাজনীতি করতে গিয়ে ছাপিয়ে যায় এরকম কথাটা মনে করা ভুল। অনেক সময় কেউ এমন কোনো পদক্ষেপ নেন বা এমন অবস্থান নেন যেটা হয়তো তার ঠিক মনে হয়েছে, দলের সামগ্রিকভাবে ঠিক মনে হয়নি, এবং যেটা নিয়ে বিতর্কটা থেকে যায়। নেতা বড় না দল? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন ইতিহাস প্রমাণ দেয় জনপ্রিয় নেতাদের ক্ষেত্রে অনেক সময় সাবধানী হয়ে যায় দল। কড়া ব্যবস্থা নয়, বিতর্ক ধামাচাপা দেওয়াই হয়ে যায় তখন দলের প্রথম টার্গেট। এই ছবি দেখার পরেই পদ্ম শিবিরে শুরু হয়েছে তোলপাড়। কোথাও কর্মীরা, কোথাও আবার নেতারাও দিলীপ ঘোষের দীঘা যাত্রা নিয়ে একের পর এক প্রশ্ন, বিক্ষোভ। প্রকাশ্যেই দিলীপকে নিশানা করে তোপ দেখেছেন তথাগত রায়, সৌমিত্র খাঁড়া। তাহলে এবার কি হবে দিলীপ ঘোষের? বিজেপি কি কড়া পদক্ষেপ করবে? উঠছিল এমন প্রশ্ন। বিজেপির অন্দরে খবর, দিলীপ ঘোষ ইস্যুতে কার্যত দ্বিধাবিভক্ত দল। অনেক নেতাই দিলীপের মন্দির যাওয়া নিয়ে এই ক্ষোভের বিস্ফোরণ সমর্থন করতে পারছেন না। সূত্রের খবর, দিলীপ ঘোষ ইস্যুতে সাবধানী পদক্ষেপ করতে চাইছে বিজেপি। দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে এখনই কোনো কড়া অবস্থান নিতে চায় না দল। শোকজের মতো কোনো পদক্ষেপ করতে চাইছে না বিজেপি নেতৃত্ব। দু একদিনের মধ্যেই ফের আগের মতো বিজেপি কর্মসূচিতে দেখা যেতে পারে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকে। তারপরে জগন্নাথ দেবের সমস্ত প্রচারটাই দিলীপ ঘোষ কেন্দ্রিক হয়ে গেছে। শুনে আমার মনে হচ্ছে এই দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা, মুখ্যমন্ত্রী নন। মানে আপনাদের কথা থেকে আমার এটা মনে হচ্ছে, মানুষও সেটাই মনে করতে শুরু করছে। দিলীপের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপের পাশাপাশি দলের শৃঙ্খলা রাখতেও কড়া পদক্ষেপ করছে পদ্ম শিবির। দিলীপ ইস্যুতে মন্তব্য, পাল্টা মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট এবং সেই পোস্টকে ঘিরে যাবতীয় জল্পনার এবার অবসান ঘটাতে চাইছে পদ্ম শিবির। আর তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের সেই সামনে নোটিশ ঝুলিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব চাইছেন বিজেপির কার্যকর্তাদের লাগাম পড়াতে। নেতাদেরও বলে দেওয়া হয়েছে মুখে রাশ টানতে হবে, আর শৃঙ্খলা ভঙ্গ করলে যে শাস্তি আছে তা জানেন বিজেপির তাবড় তাবড় নেতারাও। এমন কিছু পোস্ট দিলীপ ঘোষের বিরুদ্ধেও হয়েছে যেটা নিয়েও দল চিন্তিত, যেটা দল কোনো সময় ভবিষ্যতে বরদাস্ত করবে না। তো সুতরাং নিঃসন্দেহে দল এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে, কঠোরতার সঙ্গে দেখছে। প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় নয়, অভিযোগ জানাতে হলে দলের মধ্যেই জানাতে হবে। বিজেপি সূত্রে খবর, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় আমরা যে দলে আছি প্রচণ্ড ডিসিপ্লিন দল, আমরা তৃণমূলের মতো দল নই। শ্রমিক দা যেটা বলেছেন স্পোক্স পার্সন হিসেবে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেটা বলছেন, শুভেন্দু অধিকারী এলওপি আছেন যেটা বলছেন, সেটাই দলের কথা হতে পারে। দলের কথাই মেনে চলছে, ওই জন্য বেশি কিছু আর বলছি না, কারণ দল বারণ করেছে, তাই আমি আর বেশি কিছু বলবো না। আর এমন আবহে যখন দিলীপ প্রসঙ্গে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের অন্দর এবং রাজনৈতিক মহলে, সেই সময় 7 তারিখ জরুরি বৈঠক ডাকলো পদ্ম শিবির। বর্তমানে বিজেপির সবচেয়ে বড় বিড়ম্বনার কারণ, দিলীপ ঘোষ মন্দিরে গেলেন, দীঘার মন্দিরে।
আর সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে হাসি মুখে গদগদ হয়ে একটা সুন্দর ফটো ফ্রেম মিডিয়াকে উপহার দিলেন। সেই সৌজন্যে গোটা বাংলা দেখলো এবং তারা চর্চায় মেতে গেল। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে এমন ছবি, এত আলাপচারিতা কি করে করলেন যে দিলীপ ঘোষ বাছাই শব্দে মমতাকে আক্রমণ করেছেন বিভিন্ন সময়। দিলীপ ঘোষকে এই প্রশ্নটাই করেছিলাম। দিলীপ ঘোষ কি বললেন জানেন? বললেন মন্দিরে তাকে যেতে যদি দল বারণ করত তাহলে সেটা সুইসাইড করা হতো, মানে আত্মঘাতী গোল হতো বিজেপির জন্য, কারণ বিজেপির আইডেন্টিটি মন্দির, হিন্দুত্ব, ধর্ম। এটা গোটা বাংলার মানুষ জানতে চাইছেন দিলীপ ঘোষ কি তৃণমূলে জয়েন করছেন, যাচ্ছেন তৃণমূলে? আচ্ছা, আমি একটু অবাক হয়ে যাচ্ছি। প্রশ্নটা তো একটা প্রশ্ন তো তুলতেই হবে, সবাই তুলছেন, ঠিক আছে, বারবার উত্তর দেওয়ারও দরকার নেই। প্রশ্ন হচ্ছে যে যেখান থেকে শুরু হলো ব্যাপারটা, ভগবান জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাওয়া, আয়োজক ছিলেন মুখ্যমন্ত্রী, না কেউ মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, না কেউ জগন্নাথ দেবের নাম নিচ্ছে, সবাই পড়ে গেছে দিলীপ ঘোষের পেছনে। কেউ কি এর আগে মন্দির যায়নি? না কেউ কি দর্শন করেনি? না কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি? হঠাৎ এই ধরনের কেন শুরু হয়ে গেছে? দিলীপ ঘোষ বারবার এই প্রশ্নের উত্তর দিয়েছে, আর বিশেষ উত্তর দেওয়ার দরকার নেই। আমি বলেছি যে অপেক্ষা করুন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। গত বছর অনেক লোক চালালো যে 21 জুলাই নাকি দিলীপ ঘোষ জয়েন করবে। তারপর হলো না মাঝখানে আবার কবে একটা ডেট এসেছিল, আবার সেদিন 30 তারিখ নাকি জয়েন করবে, আবার বলছে 21 তারিখ। কবে জয়েন করবে, সে কোন তিথিটা সুন্দর বোঝা যাচ্ছে না। তারিখ পে তারিখের রাজনীতি না, এটা লোকে বোর হয়ে গেছে। সবাইকে ছেড়ে আপনার নাম নিয়ে এত জল্পনা কেন হচ্ছে? একটা টিআরপি বাড়ে, আপনি আমাকে ডেকেছেন, আপনার টিআরপি বাড়ে। যারা যারা স্টেটমেন্ট দিচ্ছেন দেখুন, তার অনেক লোক তাদের মুখ ভুলে গেছিলো, এই সুযোগটা তেড়ে ফুড়ে উঠে দিলীপ ঘোষের নামে বলে একটু টিআরপি বাড়িয়ে নিচ্ছে। আর আমি ধন্যবাদ দিচ্ছি, আমারও টিআরপিটা একটু বাড়ছে। আপনার দলেরই লোকজন, আপনার পূর্বসূরি, আপনার সতীর্থ জুনিয়র, আমি শোনাতে চাইবো, আপনিও প্লিজ শুনুন। তথাগত রায়, সৌমিত্র খাঁ, তারা যা যা লক্ষণ দেখছেন বলছেন পরিষ্কার দিলীপ ঘোষ দল বদলাবেন, সেই লক্ষণ স্পষ্ট। শুনুন। আমার ধারণা উনি তৃণমূলে যোগ দিয়েছেন, খালি আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি, কারণ আচরণ থেকে যতটুকু বলছে উনি তৃণমূলে যোগ দিয়েছেন। আমি তো দল চেঞ্জ করা লোক, আমি তো 3টে দল চেঞ্জ করেছি। কিন্তু আমি বলছি 3টে দল আমি চেঞ্জ করেছি, কারণ আমি জানি জয়েন্ট করার আগে কি কি করতে হয়, উনি সেই কাজগুলো করে যাচ্ছেন। দেখুন, একজন প্রাচীন আর একজন অর্বাচীন, আর দুজনকেই সমাজ আজকাল কেউ সিরিয়াসলি নেয় না, আর নতুন নয় বলেছেন। তবে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় তথাগত দাস সম্মানীয়, আমাদের পার্টিতেও কিছু না করলেও উনি প্রবীণ, অ্যাচিভমেন্ট 0, কিন্তু পার্টির নামে রাজ্যপাল হয়েছেন ইত্যাদি, খুব ভালো কথা, আমরা সম্মান করি। কিন্তু আমাদের সাধারণত একটা গ্রামের রেওয়াজ আছে, 72 বছরের পরে তার কথার কেউ গুরুত্ব দেয় না, কেউ কিছু মনে করে না, আমিও কিছু মনে করি না। আরেকজন তো তার কাটা চিরদিন, তাকে সবাই জানে, আমি আর তার সম্বন্ধে বলবো না, তার পূর্ব স্ত্রী। আমি সত্যি বলছি, গিয়ে যখন পার্টিতে এলো চিরদিন কেস খায়, আমিও কেস খাই, 28টা কেস লিখে দিয়েছিলাম লোকসভার সময়, জানি না এখন বেড়েছে কিনা। কিন্তু বালি চুরি করেছি, পুকুর চুরি করেছি, গরু চুরি করেছি, কয়লা চুরি করেছি, কেউ কেস দিতে পারেনি। বা ব্ল্যাকমেলিং করেছি, কারোর কাছে টাকা নিচ্ছি, কেউ বলতে পারেনি। তো কী কেসে জানি না, উনি তড়ি পারছিলেন, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না, উনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু বাঁকুড়ায় ঢুকতে পারছেন না। তো যাই হোক, সেই মেয়েটা আমার বোন সুজাতা, তখন আমার বোন ছিল, এখন আমার বোন আছে, সে কোথায় আছে, কী করছে আমার জানা দরকার নেই, সুখে থাকুক। কিন্তু সেই মেয়েটা রৌদ্রে ঘুরে ঘুরে ওর প্রচার করেছে, আমি তার সঙ্গে ছিলাম। ও মোটামুটি ক্যান্ডিডেট হয়ে গেছিল, ডিমি ক্যান্ডিডেট, আর রৌদ্রে রোড শো করেছে আমি আর ও। একে বলেছিলাম চিন্তা করো না, জিতবে। তো দিলীপ ঘোষকেও গালাগালি দিচ্ছে, সুজাতাকেও গালাগালি দিচ্ছে। তো ঠিকই আছে, সবাই একরকম এরকম নয়, মাঝে মধ্যে বিগড়ে যায়, ঠিক হয়, এটা প্রতি 6 মাস 8 মাস একবার হয় ওর। দিলীপবাবু, এই বিষয়ে আপনার মনে হয় না এক জগন্নাথ দর্শনে গিয়ে আপনি চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছলেন, কারণ আপনি দিলীপ ঘোষ, আপনার চাঁচা ছোলা বক্তব্য, আপনার মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আমি খুব বেশি পিছনে যাব না, যে কয়েকটা সাধারণভাবে লোকের স্মৃতিতে আসে সে কথাই আমি একবার শুনিয়ে দেব। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে এবং পরে কি কি বলেছেন, 1-2টো নমুনা। দিলীপ ঘোষ, প্লিজ। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে,
ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে অনেক বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এরপর যদি সেই মমতা ব্যানার্জির পাশেই আপনাকে অত্যন্ত হাসি মুখে বসে থাকতে দেখা যায়, চর্চা হবে না? আচ্ছা, উনি আমাদের প্রধানমন্ত্রীকে কী কী ভাষায় আক্রমণ করেছেন, গৃহমন্ত্রীকে কী ভাষায় করেন, আমার রাষ্ট্রীয় সভাপতিকে করেননি, তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেননি, তার কাছে বসেননি, টাকা চাননি। আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলেছি আর বলবো আগামী দিনেও। উনি যেটা বলেন আমি বিধানসভার মধ্যেও বলেছি যেটা আপনি ঠিক বলছেন না, হয়তো এইভাবে বলিনি, পাবলিকের সামনে বলেছি, প্রতিবাদ করেছি, তার জন্য আপনারা চর্চা করেছেন, বহুবার এরকম হয়েছে। তো আমার রাজনীতিক ক্ষেত্রে তার ব্যক্তিগত শত্রুতা নেই, আমার কিছু নেই। তিনি যে ভনিতা করেছেন তার প্রতিবাদ করেছে, দরকার হলে আবার করব। আমি ভনিতা করি না, আর যদি কেউ করে সেটা পাবলিকের সামনে বলি, এটা আমার বিরোধী নেতা হিসেবে দায়িত্ব। কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করবেন আমাদের সঙ্গে? না, আমার আপত্তি নেই। 10-5 মিনিট বসেছিলাম, পরে শুনলাম যে উনি আমার জন্যই অপেক্ষা করছেন। এটা আমার সৌভাগ্য, মুখ্যমন্ত্রী সব কাজ ছেড়ে আমার জন্য অপেক্ষা করছেন। উনি আমাকে এগিয়ে দিলেন গাড়ি পর্যন্ত, এটাও সৌজন্য। কিন্তু এই সৌজন্য যদি রাম মন্দিরে গিয়ে দেখাতেন আরো ভালো হতো। হঠাৎ দিলীপ ঘোষের জন্য মমতা ব্যানার্জি এত সৌজন্য কেন? আমি একটু অবাক হলাম। ওনার নিজের পার্টির লোকেদের নেতাদের কোনোদিন পাত্তা দেন না, যারা আমার পার্টিতে চলে এসে তাদের কোনোদিন পাত্তা দেন না, সেই জন্য ওদের কষ্টটা বেশি। তো আমাকে যদি কেউ সৌজন্য দেখায়, এক পা যায়, আমি 2 পা যেতে রাজি আছি সেদিক দিয়ে। আর আমি এখন একটা পারিবারিক লোক, সেই ভূমিকাটা পালন করার চেষ্টা করছি। টিএমসি কি আমাদের এজেন্ডা ঠিক করে দেবে? তাতে আমরা লাফাবো, চেঁচাবো, চিৎকার করবো? এত কাঁচা রাজনীতি কেন করছে আমাদের লোকেরা? দিলীপ ঘোষ আগেও গিয়ে দেখা করেছে, চেম্বারে ঢুকে কথা বলেছে, মন্ত্রীদের যখন দরকার আছে পার্থবাবুর কাছে গেছি, চোখে চোখ রেখে কথা বলেছি, ববি হাকিমের কাছে গেছি। আমি কী ছিলাম ছেড়ে দিন, তখন একজন পার্টির মেম্বার ছিলাম, এখনও পার্টির মেম্বার আছেন। আমার সভাপতির বক্তব্য শেষ, কিন্তু সভাপতি আমাকেও মানন করেননি বা বলেননি বিজেপির কেউ যাবে না, কারণ বিজেপি কথা বলতে গেলে সুইসাইড হয়ে যাবে। বিজেপি মন্দির রাজনীতি করে, আর মন্দিরে যাবে না। যুক্তি তর্ক, মঠ মন্দির ধাম ইত্যাদি সব ঠিক আছে, এ রাজনীতি কুটকাচালি। তো সেজন্য আমি তো আগের থেকে মোটামুটি হিন্টস দিয়েছিলাম, যেতে পারি, দেখছি, ভাবছি। পার্টি বোঝা উচিত ছিল যেতেও পারে, না বলা উচিত যে ভাই কেউ যাবে না, আমি যাব না, উনি যাবেন না, এটা বলেছেন সবাই। আমি কিন্তু বলিনি, আমি সুযোগ পেয়েছি, গেছি। শুভেন্দু অধিকারী খুব খুব তীব্র একটা অনীহা এবং খুব বিরক্তি প্রকাশ করেছেন যখন এই আপনার দীঘা যাত্রা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। আমি একবার শোনাবো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি উত্তর দিয়েছিলেন। আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। শুভেন্দু অধিকারী তো রেগে আছেন কেন আপনার উপর? আমি জানি না কার উপরে রেগে আছেন, আমি তো কার উপরে রাগি না। আমাকে তো বারবার মেরেছে লোকেরা। শুভেন্দুবাবু আমার 2বার গাড়ি ভেঙেছেন, তখন টিএমসিতে ছিলেন। অর্জুন সিং একাধিকবার গাড়ি ভেঙেছেন। জিতেন তেওয়ারি আমার বহু অ্যাটাক করেছেন। তারা আমার বন্ধু, আমার পার্টিতে নেতা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন প্রচার করেছি। অর্জুন সিং যতবার আক্রান্ত হয়েছে আমি পার্লামেন্টে চিৎকার করেছি, তুমি বলো না, আমি বলছি প্রেসিডেন্ট। আমার দায়িত্বে আমি কমতি রাখি না। এখন মুশকিল হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি করেছে বিজেপির মধ্যে, হয়তো কেউ কেউ হতাশ, নিরাশ, কেন অন্যভাবে পার্টির বর্তমান স্থিতিতে মনে হচ্ছে ঢিলাঢালা চলছে, এগোচ্ছে না বা ডিসিশন নিচ্ছে না, সেই জন্য একটু স্ট্যাগনেন্ট এসে গেছে। আমি জানি না, শুভেন্দু অধিকারী হতাশ। আমি তো হতাশ হই না, আমি তো নিরাশ হই না। তো কারো কারো হতেই পারে, বা ব্যক্তিগত ব্যাপার বলেছেন, সবাই একরকম মন্তব্য করবে তা নয়, প্রত্যেকে বলার ঢং আলাদা বলেছেন। একটা সময় ছিল দিলীপ বাবু, আপনি, সুকান্ত বাবু এবং শুভেন্দু বাবু 3 জন কোথাও এক বিন্দুতে আসতেন না, বহু চর্চা হয়েছে, আপনারাও জানেন। তারপর আমরা হঠাৎ দেখলাম উলুবেড়িয়া একটি সমন্বয় বৈঠক হলো। হঠাৎ আপনাদের 3 জনকে একসঙ্গে আমরা রাস্তায় হাঁটতে দেখলাম, কলেজ স্কোয়ারেই দেখলাম। তারপর স্মৃতি একটু হালকা, আমি বলে দিচ্ছি, আসানসোলে বৈঠক ছিল, তার আগে আমরা ওখানে মিছিল করেছি একসঙ্গে। যখন পার্টি মনে করে সবাইকে এক জায়গায় আনার বা তোমাদের 3 জনে থাকার দরকার, থাকি। আমি উল্টো দেখি, আপনাদের মতো সাংবাদিকরা ইনডাইরেক্টলি বলতে চাইছেন বিজেপি যেন আলাদা ফ্রন্টে লড়াই করে, সবাই বাড়িতে বসে থাকে। আমরা 3 জন 3টে জেলায় যদি একসঙ্গে আন্দোলন করি, সারা বাংলা কাঁপবে। আপনারা চান না যে আমরা একসঙ্গে যাই, বাড়িতে বসে চা খাই একসঙ্গে, সেই দৃশ্যটা দেখতে আপনারা ভালোবাসেন। ওটা বিজেপি করবে না। বিজেপির সবার জন্য কাজ ঠিক আছে, নীতি ঠিক আছে, তারা কাকে কোথায় লড়াবে, কাকে কি কাজ দেবে তারা ঠিক করে, আর কেউ না বলে না। সেদিনও কলকাতায় একসঙ্গে আমরা হেঁটেছি, কারণ সাম্প্রদায়িক হিংসা। হ্যাঁ, মানে অর্ডার এলে আপনারা এক জায়গায় আসেন। এখন সমীকরণটা কোথাও একটা, আপনি যে সুকান্ত মজুমদারকে অর্ডারেই চলে, সভাপতি ঘোষণা করেন,
যোজনা করার লোক আছে তারা বলেন, দিল্লি থেকেও তাই হয়, কলকাতাতেও তাই হয়, আমি নেতা যত বড়ই হই পার্টির উপরে নয়, পার্টি আমাকে যদি না বলতো যাবে না, আমার হিম্মত ছিল না আমি যেতাম ওখানে, বলেনি, আমি ধরে নিলাম যে যেতে পারি আমি। ঠিক সেরকমই এই ধরনের কোনো বড় আন্দোলন হলে যখন বড় শক্তি দেখাতে হয় তখন আমরা এক জায়গায় আছি, নাহলে এক জায়গায় সবাই দেখুন ছুটছে। আজ সভাপতি মন্ত্রী হয়েছেন বলে বেশিরভাগ সময় আমরা দিল্লিতে যাচ্ছে, আমি ময়দানে আছি, শুভেন্দুবাবু ময়দানে আছেন, রোজ কোথাও না কোথাও সভা করছে। আমাকে যখন বলা হয় আমি সেখানে সভা করে এলাম মালদা আর মুর্শিদাবাদে। তো সেই জন্য কিছু লোকের একটা মাইন্ডসেট হয়ে গেছে বিজেপির মধ্যে বিভেদ করার জন্য, যেমন টিএমসি করছে, আপনারা ওই এজেন্ডাই চালাচ্ছেন। আমাদের কোনো এজেন্ডা নেই, আমি যা দেখছি। আপনি সুকান্ত মজুমদারকে একাধিকবার বলেছেন শিক্ষানবিশ সভাপতি, উনি মিশতে পারছেন না, কর্মীদের কাছে যেতে হবে। আমি নিজে একবার বলেছিলাম যখন নতুন ছিলেন, আমি নতুন বলেছি আর ঠিক বলেছি, কারোকে বৃথা প্রশংসা আমি করি না। উনি শিক্ষাবিদ, মাস্টারমশাই, সে নিয়ে আমার সন্দেহ নেই, তার প্রশ্ন। কিন্তু যখন সভাপতি হলেন আমার পরেই, তখন তুমি 1 বছর হয়তো 1.5 বছর এসছেন রাজনীতিতে, এমপি হয়েছেন, তার আগে সংগঠনে ওইভাবে করেননি। আমি ওনার অভিজ্ঞতা কম, শিখে যাবেন। আমি এটা নাট্যজিকেও দেখিয়েছি, আপনার চেয়ে আমার অনেক বন্ধু আছে যারা ওটাকে হিন্দি বাংলা করে উপরে পাঠায়, আর এমন উল্টাপাল্টা হিন্দি লেগে ওরা কনফিউজ হয়ে যায়। কিন্তু এখন আপনি কোথাও একটা যেন সেফগার্ড দিচ্ছেন সভাপতিকে। এখন কি ইকুয়েশনটা 2:1 হয়েছে দলে? সেফগার্ড তখন দিতে চেয়েছিলাম আমি, শুভেন্দু উল্টো দিকে। যখন দরকার ছিল সেফগার্ড তখন আমি দিতে চেয়েছিলাম, সঙ্গে করে নিয়ে জেলা জেলা সভা করেছিলাম, কিন্তু আমার পার্টির অনেকে সেটা পছন্দ হয়নি, তাকে আলাদা করা হয়েছিল। সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে আপনি দেখবেন না আমাকে কেউ হাত ধরে নিয়ে যায়নি, সাধারণত কোথাও এটা হয় না। কেউ, দিলীপ ঘোষ ব্যতিক্রম ছিল। আমি স্লোগান দিয়েছিলাম সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জুনিয়র উনি, কিন্তু সাংবিধানিক তিনি আমার মালিক, আমার পার্টির নেতা। কোনো নেতার কাছ থেকে শুনবেন না অন্য কারো জিন্দাবাদ। দিলীপ ঘোষের হৃদয় আছে, সে মন আছে, কারণ বড় পার্টিতে আছি তো মনটা বড়। তো এই বড় পার্টির যদি এই ছন্ন ছাড়া চেহারাটা সামনে আসে, একজন আরেকজনকে যে ভাষায় আক্রমণ করছেন, সেটা কি বলছেন? গুলি চলেছে বিজেপির মধ্যে, নেতা কথার গুলি চলছে, নেতাকে মেরেছে। আচ্ছা, কুণাল বাবুর যে বক্তব্য পার্থবাবু সম্বন্ধে বা শোভনবাবু সম্বন্ধে বা কল্যাণদার যে ডায়লগ, তার চেয়ে কি বেশি খারাপ হচ্ছে আমাদের? নতুন লোকেরা এসছে, বিজেপির কালচার শিখতে সময় লাগছে, তারা বলে ফেরছে একটু একটু, হতাশ নিরাশ হয়েছে, কেউ বলে ফেরছে। ও কিছু মনে করি না, বাপকে একটু গালাগালি দিল, পরের দিন বাপ ছেলে তার বাপ থেকে আলাদা হয় না, হয়ে যাবে। আমরা একই কালচারে, কালচার শিখতে সময় লাগে, আমরা ধৈর্যের সঙ্গে আসছি। আর যখন যুদ্ধ শুরু হবে সবাই একদিকে এক মুখে লড়াই করবে। শুভেন্দু অধিকারী কি দিলীপ ঘোষকে ঈর্ষা করেন? আমি জানি না, আমি জীবনে কোনোদিন কাউকে ঈর্ষা করিনি। আমি তাদেরকে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং উনি যখন আমার পার্টিতে এলেন একসঙ্গে প্রচার করেছি, লড়াই করেছি। বিধানসভায় আমাদের নেতা কে হওয়া উচিত, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি বললাম যে শুভেন্দু হচ্ছে যোগ্য কে আছে আমাদের মধ্যে, নাম কেন আপনারা ভাবছেন? না, একটা নামই তো আছে, করুন ঘোষণা, উনি ওখানে লড়ুন, তিনি লড়াই দিতে পারেন, কারণ তার অভিজ্ঞতা আছে বিধানসভায়, আমাদের কারো ছিল না। কিন্তু মন্ত্রীও ছিলেন, এমএলএ এমপি সব ছিলেন। তো তার আগে আমি ছিলাম 3 বছর, আমি নেতা ছিলাম। তো এখন সব নতুন লোকেরা এসছেন বিভিন্ন পার্টি থেকে, তার সেই যোগ্যতা কাজে লাগান। তিনি তো মমতা ব্যানার্জিকে উল্টে ফেলবেন বলে এসেছেন, তো তাকে চান্স দেওয়া উচিত। তো পার্টি ডিসিশন নিয়েছে, আর তিনি নেতা আমাদের, উনি আমাকে বিধানসভায় ডেকেছেন, আমি গেছি। লোক দেখানো, ভালোবাসা দেখানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা, তার সাংগঠনিক দক্ষতা, এগুলো কি বিজেপি কাজে লাগাতে পেরেছে? বিজেপি তো তাকে বসিয়ে রাখেনি, খোলা ময়দান ছাড়া আছে। উনি যাচ্ছেন, ঘুরছেন, সভা করছেন, উনি এজেন্ডা ঠিক করছেন, আন্দোলন করছেন, কেউ মানা করেনি, চলছে। স্বাভাবিকভাবে যখন পরিস্থিতি এরকমই থাকে তো চলতে থাকে, সেটা গতি আসে। হ্যাঁ, এটা ঠিক যে কার্যকরের যে মামলা হয়েছে সেটা বিজেপি যেভাবে তুলে ধরা উচিত ছিল সেটা নিতে পারেনি। তার কারণ ছিল আমাদের একটু দেরি হয়েছে, কারণ লেফটিস্টরা ঢুকে গিয়ে এটা ঘেঁটে দিয়েছে, মমতা ব্যানার্জিকে সেভ করেছে। এখন যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, তাই সে নিয়ে বিজেপি পুরো ঝাঁপাচ্ছে। আর প্রত্যেকটি নেতা, শুভেন্দু 2 জায়গায় ঘুরে এসছেন, প্রেসিডেন্ট 2 জায়গায় ঘুরে এসছেন, আমাকে পাঠানো, আমি 2 জায়গায় গেলাম, হয়েছে। তো এটাই তো হওয়া উচিত পার্টিতে। এবং শিক্ষকের যে চাকরির ব্যাপার নিয়ে আন্দোলন হচ্ছে, সে নিয়ে বড় মিছিল হয়েছে, জেলায় জেলায় আলাদা করে করা হচ্ছে, চলছে। আচ্ছা, এটা কি আপনাদের দলের লাইন? এই যে শুভেন্দুবাবু বলছেন আর 5% হিন্দু ভোট চাই, মুসলিমদের বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, দল এটা এন্ডোর্স করে? দেখুন, সেটা আমি বলতে পারবো না, পার্টির মালিক নয়, পার্টির লোকেরা বলবেন কি আছে না আছে, কোন ঠিক কোনটা ভুল, এ বিচার করার অধিকার আমার নাই। অনেক সময় আবেগে, উৎসাহে, উত্তেজনায় অনেক কিছু বলতে হয় পাবলিকের জন্য, এর জন্য, কিন্তু কতটা ঠিক ভুল সেটা পার্টি ঠিক করবে।
বিজেপি আর শুভেন্দু অধিকারী কি অনেকটা তেল আর জলের অবস্থানে আছে এখন? বিজেপি তো আমি বলবো গঙ্গার মতো আছে, সব ঢুকে যায়, সব মিলে যায়, সব গঙ্গা জল হয়ে যায়। কারোটা দেরি হয়, কারোটা আগে হয়, সে চেষ্টা চলছে। আমরা সবসময় চেষ্টা করি সমন্বয়ের, আর চলছে বলে সারা দেশেতে বিজেপি বাড়ছে। বিভিন্ন পার্টির বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকেরা এসে বিজেপিতে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে। আপনি আসাম থেকে গুজরাট দেখুন, প্রায় একই অবস্থা আছে। তো কারো কারো এই সিস্টেমে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। পার্টিতে অনেক লোক এসে গেলে সবাইকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, কিন্তু এগোচ্ছে, তার পরিণাম আসে, আমার মনে হয় আসবে এখানেও। রাজনৈতিক নেতাদের ইচ্ছে, তাদের স্বার্থ, এসব নিয়ে আলোচনা করতে করতে ওদের যেন আমরা ভুলে না যাই। ওই যে ভূস্বর্গের সবুজ গালিচায় যাদের চাপ চাপ রক্তের ছাপ, প্রাকৃতিক সৌন্দর্যের টানে গিয়ে না ফেরার দেশে যে 26 জন নিরীহ নাগরিক, ওদের কথা। পরিচয় জেনে বেছে বেছে গুলি করে জঙ্গিরা, জান্নাতে স্বপ্নের সফর। গত 22 এপ্রিল জাহান্নামে বদলে গিয়েছিল নিমেষের মধ্যে। সেই দিন আর কোনো দিন না আসুক, আর কারো এই পরিণতি না হোক, আমরা সবাই চাই। বদলার আগুন আমাদের সবার মধ্যে জ্বলছে, চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি। কিন্তু সেনা, আধা সেনা, জম্মু কাশ্মীর পুলিশ হামলার পর থেকেই চিরুনি তল্লাশি চালাচ্ছে। যে সন্ত্রাসবাদীরা বন্দুকের নলে নিরীহ মানুষগুলোকে মারলো, সেই নরকের কীটদের জীবিত ধরতে কিংবা তাদের লাশ পেতে দুর্গম পাহাড়ি পথে চলছে সার্চ অপারেশন। ঘন জঙ্গল, পদে পদে বাধা, ঘাতক জঙ্গিদের খুঁজতে দিন রাত এক করে সার্চ অপারেশন করছে ভারতীয় সেনা, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ, এনএসজি। প্রতিবন্ধকতার প্রধান কারণ ভূস্বর্গের ভৌগোলিক অবস্থান। পাহাড়ি পথে সন্ত্রাসবাদীদের নাগাল পেয়ে তাদের কাছে পৌঁছানো যথেষ্ট কষ্টসাধ্য। ঘন জঙ্গলে ড্রোনের ভিউ পাওয়া যায় না, ফলে তাদের মুভমেন্ট সম্পর্কে জানতে বেগ পেতে হচ্ছে সেনা, জওয়ান, পুলিশকে। আরো বাধা আছে। দিনের বেলায় তল্লাশি অভিযান স্মুথলি চলে, কিন্তু রাতে অন্ধকার গভীর হলেই দৃশ্যমানতাই থাকে না ওই ঘন জঙ্গলে, ফলে গতি কমে অভিযানের। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, পেহেলগাঁওয়ের ঘাতক জঙ্গিরা লোকেশন বুঝতে একটা চীনা মোবাইল অ্যাপ ব্যবহার করছে, যেটি অফলাইন নেভিগেশন সফটওয়্যারে চলে। ইন্টারনেট কানেকশন না থাকলেও এই অ্যাপ চলে। একবার অ্যাপে লোকেশন সেট করে দিলে অফলাইনেও পথ দেখাবে ওই অ্যাপ। ভাবতে পারছেন? যারা পাহাড়ে ট্রেকিং করেন তারা এই অ্যাপ ব্যবহার করেন, আর সেই অ্যাপ ব্যবহার করছে জঙ্গিরা। হামলার পর ঘাতক জঙ্গিদের ফেলে যাওয়া একটা স্যাটেলাইট ফোন উদ্ধার হয়েছে, যাতে জঙ্গিদের চীনা অ্যাপ ব্যবহারের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। যে 5 সন্ত্রাসবাদী ওয়েলসরন ভ্যালিতে পর্যটকদের খুন করেছে, তাদের মধ্যে রয়েছে প্রাক্তন পাক সেনা কমান্ডো হাসিম মুসা। পাহাড়, জঙ্গল, দুর্গম পথ পাড়ি দেওয়ায় সে ট্রেনিং প্রাপ্ত। গোয়েন্দা সূত্র বলছে, হামলার আগে স্থানীয় 2 জঙ্গির সাহায্যে কাশ্মীরে এসে রেকি করে গিয়েছিল 3 পাক জঙ্গি। ফলে পালাবার রাস্তা আগেই দেখে গিয়েছিল জঙ্গিরা। অফলাইন নেভিগেশন সফটওয়্যার অ্যাপ থাকায় এসকেপ রুট খুঁজতেও সুবিধা হয়েছে জঙ্গিদের। সন্ত্রাসবাদীদের যারা ফলো করেন, সেই বীর সেনা জওয়ান ও নিরাপত্তা বাহিনীর বীর জওয়ানদের ওপর অতর্কিত আক্রমণের ভয় থাকে। ফলে এক্ষেত্রে মেপে পা ফেলতে হয়, যা কিছুটা গতি কমিয়ে দিচ্ছে তল্লাশি অভিযানের। সেনা, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিকরা মনে করছেন, পেহেলগাঁও দিয়ে পাকিস্তানে যাওয়ার রিস্ক নেবে না জঙ্গিরা। তাহলে বিকল্প কি? ওয়েলসরন ভ্যালি থেকে খচ্চরের পিঠে চড়ে যাওয়ার রাস্তা জঙ্গিরা বাছেনি ধারণা গোয়েন্দাদের। তারা মনে করছেন, জঙ্গলের রাস্তা দিয়ে কিস্তওয়ার হয়ে এসকেপ রুট খুঁজছে জঙ্গিরা, মানে অন্য রুট। জঙ্গি নিকেশ অভিযানের ক্ষেত্রে রেসপন্স টাইম খুব গুরুত্বপূর্ণ। অপারেশন চালানোর পর যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে চায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর ইমিডিয়েট রেসপন্স সন্ত্রাসবাদীদের এনগেজ করে দেয়, ফলে পালাতে পারে না তারা।
কিন্তু সূত্র বলছে পহেলগাঁও হামলার পরে জঙ্গিদের প্রায় 120 মিনিট এনগেজ করা যায়নি। খবর পেয়ে প্রথম বাইসারন ভ্যালির নিচে থাকা সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। পরে জম্মু কাশ্মীর পুলিশ যায়। অপারেশন চালিয়ে জঙ্গিদের পালিয়ে যাওয়ার চেষ্টা এবং নিরাপত্তা বাহিনী ও পুলিশের সন্ত্রাসের ঘটনাস্থলে পৌঁছানোর মাঝে পেরিয়ে গিয়েছিল দুটো ঘন্টা। ফলে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে পড়ার পর্যাপ্ত সময় পেয়েছিল পহেলগাঁওয়ে হত্যা লীলা চালানো পাক ও স্থানীয় জঙ্গির দল। কিন্তু শত প্রতিবন্ধকতা থাকলেও পালাতে পারবে না ওরা। নরকের কীটদের খুঁজে মুত্তর জবাব দেবই আমরা। নিশ্চিত থাকুক জঙ্গিরা এবং তাদের মদতদাতা ওই পাকিস্তান। হয় জীবিত নয় মৃত, জঙ্গিদের লাশ মিলবে। জঙ্গিদের তাদের ভাষাতেই জবাব দেবে ভারত। তবে কি জানেন তো, এত লড়াই যুদ্ধের কথা যখন হয়, কিছু ছবি আমাদের ভরসা যোগায়, কিছু তথ্য আমাদের মনে সাহস দেয়। সেরকমই কিছু ছবি তথ্য আপনাদের সামনে আনবো। আমরা কতটা স্বয়ংসম্পূর্ণ এক পাকিস্তানকে চূর্ণ করে দিতে। এই তথ্যগুলো না জানলে বিশ্বাস করতে পারবেন না। শুধু মুখের কথা ভারত বলে না, ভারতের শক্তি অপরিসীম। সামরিক শক্তির কয়েকটা নমুনা এখন। ভারতের তিন বাহিনী একেবারে অ্যাকশন রেডি। পহেলগাঁও হামলার বদলা যে কার্যত সময়ের অপেক্ষা বারবার বুঝিয়ে দিচ্ছে নয়াদিল্লি। আর এবার আরো শক্তি বাড়ল ভারতে। ভারতের সেনার হাতে এবার রাশিয়ার ইগলা-এস মিসাইল। হাতে করে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের যুদ্ধ বিমান, চপার, ড্রোন খতম করাই এর কাজ। শুধুই কি ইগলা-এস, রাশিয়া থেকে আরো লঞ্চার এবং মিসাইল কিনতে চলেছে ভারত। ভারত যখন নিজের অস্ত্র ভান্ডার মজুত করছে, তখনই ধুঁকছে যুদ্ধ জিগির তোলা ইসলামাবাদ। গোলা বারুদের ঘাটতিতে কার্যত হাঁড়ির হাল পাকিস্তানের। 96 ঘন্টার বেশি যুদ্ধ করার ক্ষমতা নেই পাক সেনার। ইউক্রেনে অস্ত্র বিক্রি করতে গিয়ে নিজের অস্ত্র ভান্ডারে টান পড়েছে পাকিস্তানের। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর 155 মিমি কামান ও 122 মিমি রকেট লঞ্চার চালানোর ক্ষমতাও নেই। সোশ্যাল মিডিয়ায় দাবি 155 মিমি আর্টিলারি শেলের বড় অংশ ইউক্রেনে রপ্তানি করেছে পাকিস্তান। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের রিজার্ভটা পুরো উজাড় করে দিয়েছে ইউক্রেনকে আর্মস সাপ্লাই করতে গিয়ে। লাইন অফ ডিফেন্স কি হবে আমাদের এনিমি মানে পাকিস্তানের, সেটা হচ্ছে এয়ারফোর্স এবং আপনার মিসাইলস। আর এই শক্তি নিয়ে লড়াই করতে চাইছে পাকিস্তান। চ্যালেঞ্জ ছুড়েছে সেই ভারতকে, যার হাতে রয়েছে অত্যাধুনিক রাফাল, স্ক্যাল্প, মেটিওর, মাইকার মতো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ছুড়ে যে নিমেষে শেষ করে দিতে পারে শত্রুদের ঘাঁটি। যুদ্ধ না সবসময় ওই ঢাল তলোয়ার নিয়ে বা ধরুন রাফাল নিয়ে বা ধরুন জাহাজ নিয়ে গিয়ে হয় না। সেটাও যুদ্ধ, কিন্তু কূটনীতিরও একটা যুদ্ধ হয়। আমি আপনাদের এখন দেখাবো ইটের বদলে পাটকেল কিভাবে ছুটতে হয়, আর সেটা দেখালো ভারত। পূর্ণাম কুমার কোথায়, কেন সে ফিরছে না, এই প্রশ্ন সববার। উৎকণ্ঠার প্রহর বাড়ছে। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী চোখের জল মুছতে পারছেন না এখনো। বদলা চাই এটারও। আর তাই এক পাক রেঞ্জার্সকে অ্যারেস্ট করলো আমাদের বিএসএফ। হ্যাঁ, নাকের বদলে নরুন। পাক রেঞ্জার্স, তাকে নিয়েও চলবে ঠিক একই রকম ফ্ল্যাগ মিটিং, একই রকম দর কষাকষি। পাকিস্তান বুঝবে পূর্ণাম কুমারকে ফেরত না দেওয়ার খেসারত কত। তবে হ্যাঁ, যাই হয়ে যাক, পূর্ণাম সশরীরে সুস্থভাবে ফিরে আসুন, এই প্রার্থনা সব সময়ে।
পেরিয়েছে 10 দিনের বেশি সময়, এখনও ছাড়া পাননি পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া হুগলির বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তাকে সঙ্গী করে দিন কাটছে পূর্ণমের পরিবারের। এই অবস্থায় পাক রেঞ্জার্সের এক জওয়ান বিএসএফ এর জালে ধরা পড়ায় পূর্ণমের ছাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ল বলে মনে করছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন গত 23শে এপ্রিল ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন পূর্ণম কুমার। পাকিস্তান রেঞ্জার্স তাকে বন্দী করে। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পরও পাকিস্তানের তরফে পূর্ণমের মুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। এই অবস্থায় শনিবার রাজস্থানের শ্রীগঙ্গানগর সীমান্ত থেকে পাকিস্তানি জওয়ান খোজা মীরকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাক রেঞ্জার আটক হওয়ায় দর কষাকষির দিক থেকে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে বলে মনে করছেন পূর্ণমের স্ত্রী। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে, হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। কবে ফিরবেন স্বামী, ভারতের তরফে কি পদক্ষেপ করা হয়েছে, স্বামীর বিষয়ে খোঁজ নিতে হিমাচল প্রদেশের কাংড়াতে বিএসএফ এর হেডকোয়ার্টারে ও পাঞ্জাবের ফিরোজপুরে আধা সেনার হেডকোয়ার্টারে গিয়েছিলেন রজনী ও তাঁর পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন রজনী। উনি বললেন কি, দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে একটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন, আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। এদিকে পাক রেঞ্জার খোজা মীরকে জেরা করছে বিএসএফ। এই মুহূর্তে কি উদ্দেশ্য নিয়ে ওই জওয়ান ভারতে ঢুকেছিল, গুপ্তচর বৃত্তি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটা যেরকম জানার চেষ্টা করছে, তার পাশাপাশি ভারতের হাতে এই জওয়ানের ধরা পড়া কার্যত মুশকিলে ফেলেছে পাকিস্তানকে। পাক রেঞ্জারের বদলে পূর্ণমকে দ্রুত ফেরত দেবে পাকিস্তান, আশাবাদী বিএসএফ জওয়ানের পরিবার। রবিবারও যা বললাম সত্যি বললাম, ছুটি নেই সত্যের। সপ্তাহে 7 দিন রাত 9টায় সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।